খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন, যেহেতু আমার বিরুদ্ধে 227টি খুনের মামলা হয়েছে, তাই 227টি খুন তো করাই যায়। অর্থাৎ এই রক্তপিপাসু খুনের পিপাসা এখনো শেষ হয়নি। যেখানে এই খুনির বিরুদ্ধে অন্তত 2000 খুনের মামলা হওয়ার কথা ছিল, মাত্র 227টি হয়েছে। সেখানে এই খুনি আরো বিন্দুমাত্র অনুশোচনা না করে খুনের কথা মুখে নিয়ে আসছে। এই খুনি গণভবনে তার রুমে তার পরিবারের যে সদস্যরা 15ই আগস্টে নিহত হয়েছেন তাদের ছবি রাখত, যেন প্রতি রাতে ঘুমানোর সময় এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা, নিজের ভিতরের যে ক্রোধ, রাগ, এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে, তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে। আমরা বিগত 16 বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে। এবং যা আমরা কিছুদিন আগে 16ই ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে, টুইটার পোস্টে আমরা দেখেছি, তারা বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে। অর্থাৎ তারা ভিতরে ভিতরে যে বিষয়টা এতদিন বিশ্বাস করত, এই বিষয়টা তারা এখন প্রকাশ করছে এবং এতদিন পরোক্ষভাবে এবং অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমাদের তরুণ প্রজন্ম, যারা নতুন যে কোনো যুক্তি, তথ্য নেয়ার জন্য সবসময় প্রস্তুত, ভালোকে গ্রহণ করার জন্য, খারাপকে ছুঁড়ে ফেলার জন্য, তাদেরকে আসলে বোঝাতে হবে যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না। একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। কারণ একটা যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করুক না কেন, হারুক অথবা জিতুক, তার সামরিক কিংবা তার সৈনিকের দিক থেকে হোক, রাষ্ট্রের দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। হয়তো যে হারবে তার বেশি, যে জিতবে তার কম, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সো এত বড় একটা দেশ এমনি এমনি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে শেষ সময়ে গিয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণ করেনি। আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যেই 7 সিস্টার্স 71-এর আগে তাদের ভিতরের যে কালচার, মতপার্থক্য, বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো, ওই 7 সিস্টার্স সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল, তখন ভারত এটার ভয় পেত যে কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই। সেই ভারত এটার ভয় থাকতো যে আমার বাংলাদেশের এখন 3 পাশে যেমন ভারত, একইভাবে ভারতের 3 পাশেও এই ভূখণ্ডের বাংলাদেশ আছে। আবার এই ভূখণ্ডের সাথে এক পাশে আমার মিয়ানমার, উপরে নেপাল, ভুটান, পাশে আমার চীন। ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি, কিংবা এই সহযোগিতাটুকু না করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হই। সো তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো, তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব। এবং সেই থ্রেট 1971 থেকে শুরু করে এই 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে 71-এর পূর্বে এবং পরে আন্তর্জাতিক যে আমাদের রাজনৈতিক পরাশক্তিগুলো, তাদের যে লবিংগুলো, সেখানে ভারতের সাথে রাশিয়ার কথা বলি,
আমরা পাকিস্তানের সাথে চায়না আমেরিকার কথা বলি, কিংবা আমরা সাউথ এশিয়ার যে অন্তর্নিহিত যে আমাদের রাজনীতিগুলো ছিল, যে বিভিন্ন গ্রুপগুলো ছিল, এগুলোতে নিজের যে ক্ষমতা সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কিভাবে এখানে অংশগ্রহণ করেছে, এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না, এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। সো আমরা যখন আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো তুলে ধরতে পারবো, তখন তরুণ প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে করতে চাই, এই আধিপত্যবাদ যেই প্যারামিটারগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজনগুলো দেখাতে পারি, তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে। আদারওয়াইজ আবার আজকে থেকে 2, 4, 5 বছর পরে বা 10 বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যে কোনো ফর্মে আসে, তাহলে এটা আবার নতুন করে তারা গড়ে তোলার চেষ্টা করবে। সো আমাদের জায়গা থেকে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, যে যার জায়গা থেকে পারে, একজন শিক্ষাবিদ, একজন সিভিল সোসাইটির অংশ, রাজনীতিবিদ, ধর্মীয় যারা নেতা রয়েছেন, সকলে যেন আমরা আমাদের জায়গা থেকে 71-এর সময় এবং তার পরবর্তী সময় ভারতের যে ভূমিকা, যেই ভূমিকাগুলো কোনগুলো ভারতের স্বার্থে ছিল, কোনগুলো আমাদের স্বার্থে ছিল, এগুলো যেন আমরা স্পষ্টভাবে আমাদের লেখায়, কথায়, চিন্তায় তুলে ধরি। এবং 71 পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই 72-এর শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে, আমার দেশের যখন যেই ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে, আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে ছুঁয়ে দেখেছে, সম্ভ্রমের হানি ঘটিয়েছে, এই কথাগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আসা উচিত। তখনই আমরা এই রেজিমটা ধীরে ধীরে আমাদের জায়গা থেকে ভাঙতে পারবো।